এটা সম্পর্কে আলোচনা করব। আমরা অতি সম্প্রতি যেটা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্র এখান থেকেই কেন জানি ব্যাপকভাবে রেমিটেন্স যাচ্ছে, একটু সারপ্রাইজিংলি টু স্ট্রং। এবং এটা কি রিটেল লেভেলের জন্য নাকি এটা কনসলিডেশনের জন্য, সেটা হচ্ছে আপনাকে আপনার দিতে পারবেন মানে কেন হচ্ছে? মানে অনেক বেশি 1 নম্বর হয়ে গেছে এখন মার্কিন। আগে তো 3-4 থাকতো, নাম্বার 1 হচ্ছে এটার স্যার আমি যদি একটু বলি, সেটা হচ্ছে মেন কারণ যেটা হচ্ছে স্যার, আমি আপনাদেরকে স্যার বাংলাদেশ ব্যাংকে এখানে আমি একটা কৃতিত্ব দিতে যাচ্ছি আর কি। কারণ হচ্ছে আমাদের নিউ ইয়র্কের ফরেন এক্সচেঞ্জ মার্কেটটা খুবই ভোলাটাইল স্যার, একদম ভোলাটাইল। মানে এখানে একটা সময় ছিল যখন এক্সচেঞ্জ রেটের যে গ্যাপটা অনেক বেশি ছিল, ইন্টারন্যাশনাল লিমিটেড যারা তাদের সাথে গ্যাপটা বেশি ছিল, তাদেরকে কন্ট্রোল করা যাচ্ছিল না। মানে কি এটা ধরো স্যার আমি রেট দিচ্ছি 120 টাকা, সাপোজ সে আমাকে বিট করার জন্য, বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকে বিট করার জন্য তারা রেট দিচ্ছে 122 টাকা। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল লিমিটেড যেগুলো আছে, মানি বলেন, রিয়া ইন্টারন্যাশনাল যারা আছে, বিভিন্ন কোম্পানি আছে নিউ ইয়র্কে। তো ওই জিনিসটাকে কন্ট্রোল করা যাচ্ছে না। লাস্ট 3-4 মান্থ স্যার আপনারা যখন ফিক্সড করে দিয়েছেন যে 123 কোনোভাবে অ্যাকসেপ্ট করা যাবে না, এতে যেটা হয়েছে স্যার, এটা একটা পজিটিভ ইমপ্যাক্ট করছে। যেমন আমি যেটা করেছি সোনালী এক্সচেঞ্জ, আমরা লাস্ট 31 ইয়ার্স এর রেকর্ড ব্রেক করছি স্যার গত মাসে। আমাদের এত রেমিটেন্স কখনো হয় নাই, কারণ হচ্ছে আমরা রেট দিতে পারতাম না, যেহেতু আমরা গভর্নমেন্ট অর্গানাইজেশন, সোনালী ব্যাংকেরই একটা আমরা সাবসিডিয়ারি, আমাদের খুব প্রবলেম ছিল, আমরা রেটে দিতে পারছি, কিন্তু আমরা কিন্তু এখন তাদের সাথে কম্পিটিটিভ রেট দিচ্ছি। মানে ওই সিলিংটা দেওয়া একটু চাইলেও বেশি দিতে আমাদের 123 দিয়েছে, রিয়া হয়তো 120-90 দিয়েছে, আমরা বাংলাদেশি কোম্পানি যারা আছে সবাই দিয়েছে 120-60। আমাদের রেমিটেন্স মোটামুটি সবারই ভালো স্যার, এটা হচ্ছে মেন কারণ। আর একটা সময় ইলিগাল চ্যানেলে প্রচুর রেমিটেন্স যেত, এটা বন্ধ হয়ে গেছে, কারণ আমরা এজ এ ন্যাশনাল হিউম্যান বিং, রেমিটার যখন রেটটা পাবে, প্রপার রেটটা পাবে, তখন কিন্তু সে ইলিগাল চ্যানেলে যাবে না স্যার। আর আমরা সবাই স্যার এখানে যারা আছি রেমিটার কোম্পানি, আমরা প্রচুর নেটওয়ার্কিং করতেছি। ইলিগাল চ্যানেলটা কোথায় যায়? ইলিগাল চ্যানেল স্যার হুন্ডির মাধ্যমে আমাদের অনেক টাকা এর আগে যেত, এই পট্টনটা বন্ধ হয়ে গেছে। এই রেটটা টাকা দিতে মানে এখানে ডলার কিনে ডলার এখান থেকে যেত স্যার, মানে ইলিগাল চ্যানেল মানে আমি এখানে বাংলাদেশের মানি ট্রান্সফার করতে বিভিন্ন ওয়েতে। এটা হচ্ছে মেন কারণ স্যার আপনাদের যে মানে এটা যদি স্যার কন্টিনিউ করা যায়, তাহলে আমরা আশাবাদী যে এটা আমরা এই কন্টিনিউশন ধরে রাখতে পারবো, এবং আমাদের রেমিটেন্সগুলো আরো বাড়বে ইনশাআল্লাহ ভবিষ্যতে। রিয়া প্রভু ওরা তো বেশি দামে কিন্তু শুনতাম আমি, তো এখন কিনে না। ওরা কিনে মানুষ স্যার, যে এখন আমরা তো একটা সময় ছিল, যেমন আমার কথা যদি বলি স্যার, আমার গত বছর সোনালী এক্সচেঞ্জ, সোনালী ব্যাংকের প্রতিষ্ঠান আর বাফেদার চেয়ারম্যান ছিল আমাদের এমডি স্যার। তখন তার অনেক লায়াবিলিটি ছিল, সে চাইলেই এই রেটটা ভায়োলেট করতে পারতো না। আইবিবি এবং বাফেদা রেট নির্ধারণ করে দিত ফরেন এক্সচেঞ্জ রেটটা, এবার আমরা যেতে পারতাম না। আমাদের 8 টাকা 9 টাকা পর্যন্ত ডিফারেন্স ছিল স্যার, এর ভিতরে আমরা বিজনেস কাস্টমার তো সব এখানে চলে যায়। হ্যাঁ চলে গেছে স্যার, আমাদের কাস্টমার বেস অনেকটা চলে গেছে। যেমন আমি লাস্ট গত বছর সেপ্টেম্বরে জয়েন করি 15 তারিখে, আমার ওই সময় পর্যন্ত 34 মিলিয়ন ছিল। আমি এটা ইনফরমেশন ডাটা আকারে দিচ্ছি, আমি তো লাস্ট 4 মান্থে তার চেয়ে বেশি করছি। মানে এটা ইনসেনটিভস এর কারণে ইনসেনটিভ মানে এখন স্যার ওই যে মার্কেটটাকে কন্ট্রোল করা, টাকাটা বেশি দামে বিক্রি করতে পারবে না, হ্যাঁ। এইজন্য তারা এখন কিনে এটার জন্য আমাদের রিকোয়েস্ট স্যার সবার পক্ষ থেকে যে এই কাজটা যাতে ওরা করতে পারে। ইন্টারন্যাশনাল লিমিটেড ওরা তো বাদ রেমিটেন্স করে স্যার, আমার যেমন 6টা স্টেটে স্যার 9টা ব্রাঞ্চ, আমি 9টা ব্রাঞ্চ দিয়ে বিজনেস করছি। কিন্তু রিয়া বলেন, প্রভুমানি বলেন, বর্ণন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যারা আছে, তারা তো দোকানে দোকানে দিয়ে রাখছে এজেন্ট দিয়ে রাখছে, তারা কিন্তু কাস্টমার। আপনারা পারেন না? আমাদের স্যার এখানে কিছু প্রবলেম আছে। আমাদের এজেন্ট বেসড রেমিটেন্স সার্ভিস যেটা হয়, এটা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে যেটা স্যার আমাদের রিস্ক ফ্যাক্টর কাজ করে, সেটা হচ্ছে যে টাকাটা মার্কেট থেকে নিয়ে আসাটা এখানে একটা অনেক কমপ্লিকেশন আছে। কারণ এদেশের যে আইন রেগুলেশন আছে, এটার সাথে বাংলাদেশের আইন রেগুলেশন স্যার ওরকম না যে আমরা লেন্ডিং করলাম, একজনকে রেমিটেন্স দিলাম, আমি তাকে লিমিট দিলাম $20,000, সে আমাকে টাকাটা ধরেন দিচ্ছে না, তার কাছ থেকে টাকাটা নিয়ে আসা মানে খুব ছোট। এদেশের আইন একটু টাফ, এই জন্য আমাদের ঝুঁকি থাকে যে আমরা এজেন্ট ব্যাংকিং শুরু করবো। যেমন আমাদের অন্যরা স্যার ওদের আবার আলাদাই আছে। আমাদের যেমন ম্যান পাওয়ার আছে, যেমন আমি যদি আমার কথা বলি, আমার একটা ব্রাঞ্চে আছে এরকম, আমার 10টা ব্রাঞ্চ, 9টা ব্রাঞ্চ, 7টা ব্রাঞ্চে একজন, সেই টেলার, সেই ম্যানেজার, সেই সব করতেছে, 8 থেকে 10 ঘন্টা প্রতিদিন ডিউটি করতেছে। এখন এই যে স্যার আমাকে যদি আমি এজেন্টকে দিই, তার পিছিয়ে যাওয়া, তাকে মনিটর করা, এটাও আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না।
স্যার আমাদের আসলে এই জায়গাটায় একটা বড় রিস্ক হলো যে Compliance risk আছে আমাদের। টাকাটা যদি আদায় না হলে আমাদের এই লায়াবিলিটি, যেহেতু মিশন অডিট আমাদের অডিট করে বাংলাদেশে, এরা এই পার্সোনাল লায়াবিলিটিস করে দেয়, যে লায়াবিলিটিসটা আসলে আমাদের এই এমপ্লয়িদের দেওয়ার পরে ট্রাফ হয়ে যায়। আর প্রাইভেট প্রতিষ্ঠান যারা এরা দেয়, এদের তো ওই মিশন অডিট করে না, ওরা নিজেরা ইন্টারনালি লস দেখায় যাতে adjust করে। আমাদের সাথে প্রবলেম হয় ওদের কি ধরনের ঘটনা ঘটে যে রিকভারি করতে পারে না, আমাদের প্রবলেম হয় ফ্রড হয়েছে এরকম কেস আছে ওদের? আমার যেমন স্যার আমরা আমাদের পলিসি পাস করে ফেলছি, আমরা এজেন্ট ব্যাংকিং শুরু করব, কিন্তু যখন আমরা মার্কেট স্টাডি করছি, ফিজিক্যালি স্টাডি করছি, আমরা এখন শুরু করতে পারি। তবে আমরা আশাবাদী যে আমরা শুরু করব। হয় স্যার, ভয় আছে স্যার, কারণ স্যার আমি যদি যখন লিমিটটা দিব স্যার, আমি একজনকে $20,000 লিমিট দিলাম, সে যদি টাকা না দেয় আমি কিভাবে টাকাটা বুঝাবো? প্রথমে অল্প অল্প করে দেয়। আমি ওই প্ল্যানটাই করতেছি আমরা স্যার, আমরা কি করতেছি, আমরা স্যার প্রি ফান্ডের ব্যবস্থা করছি এখন, যে প্রথমে $5,000 দিয়ে তাকে শুরু করতে হবে। অথবা এখানে কোনো ইন্স্যুরেন্স স্কিম নাই, টাকা না দিলে ইন্স্যুরেন্স স্কিম পাবো না স্যার, ওইটা খুব এক্সপেন্সিভ, এটা যদি লোকাল পলিসি কভার না করে তাহলে হয়তো ইন্স্যুরেন্স হয়তো স্যার ভেরি এক্সপেন্সিভ, ভেরি এক্সপেন্সিভ। এমনি ওদের কাছে কোনো সিকিউরিটি ডিপোজিট রাখা যায় না যারা হ্যাঁ স্যার, ওইটাকে আমি প্রি ফান্ড হিসেবে বলছি, মানে আমি যেটা আমরা প্ল্যান করতেছি যে আমি একজনকে বিজনেস করতে দিব ভালো বড় এই দেখে, মানে যে ভালো বিজনেসম্যান তার ডাটাবেস দেখে, তুমি $10,000 আমাকে প্রি ফান্ড দিতে হবে, চেকের মাধ্যমে ক্যাশ রিফান্ড দেই, বা গ্যারান্টি, গ্যারান্টি। হ্যাঁ ব্যাংক গ্যারান্টি দিলেও হবে। হ্যাঁ, আমরা স্যার ওইভাবে প্ল্যানটা আমরা আগাচ্ছি। ব্যাংক গ্যারান্টি নেন, কম সস্তা হবে। ব্যাংক গ্যারান্টি, ক্যাশ বা যদি ক্যাশ পার্সোনাল দরকার গ্যারান্টি নেই, দেয়, ক্যাশ তো এক্সপেন্সিভ। Alright. ব্যাংক গ্যারান্টি দিবেন, অল্প পয়সা দিয়ে গ্যারান্টি দিয়ে দিবে। আমরা স্যার চেষ্টা করতেছি, আমরা পলিসিটাও পাস হয়েছে আমাদের, আমরা খুব শীঘ্রই সোনালী ব্যাংকের মাধ্যমে সোনালী এক্সচেঞ্জ আমরা করবো স্যার তাদের নিয়ে। আপনাদের কি খবর? জি, উনি যেটা বললেন ঠিক আছে, তো তার সঙ্গে আমি শুধু একটু অ্যাড করতে চাই যে আগে যারা রেমিটেন্সে মানে হাইয়েস্ট রেমিটেন্স প্রেরণকারী কান্ট্রি যেগুলো ছিল, মিডল ইস্ট, সৌদি আরব বা UAE, তো ওই সমস্ত জায়গায় যারা মানে প্রবাসী আছে তাদের যে মানে ধরন এবং আমেরিকাতে যারা আছে তাদের ধরন একটু ডিফারেন্ট। আরেকটি জিনিস হলো যে রেমিটেন্স সেবাটা আমেরিকাতে অ্যাভেলেবল এই অর্থে যে প্রায় সব রকমের অ্যাপস আছে, যার ফলে হয় কি আমেরিকার কাস্টমার তো একটু শিক্ষিত এবং সচেতন বেশি, তারা অ্যাপসের মাধ্যমে ঘরে বসেই কিংবা গাড়িতে যাচ্ছে টাকাটা সেন্ড করে ফেলে। কিন্তু মিডল ইস্টের কান্ট্রিগুলোতে যারা কাজ করে ওই ডিউ রেসপেক্ট, তারা কিন্তু এই অ্যাপসের ব্যবহারটা ওইভাবে অভ্যস্ত নয়, যে কারণ হুন্ডিওয়ালারা তাদের ক্যাম্পে যে টাকা এনে তারপরে হুন্ডি করে, তারা ওই যে কনভেনশনাল রেমিটেন্স যে গেটওয়ে সেগুলোর সুবিধা কিন্তু তারা পায় না। কিন্তু আমেরিকাতে আমরা কনভেনশনাল ওয়েতে যেমন বাংলাদেশি ব্যাংক আছি, বাংলাদেশি মালিকদের অন্যান্য কোম্পানি আছি, ইন্টারন্যাশনাল কোম্পানিতে তারা যেমন এজেন্ট বা নিজস্ব লোকেশনের মাধ্যমে ডোর টু ডোর সার্ভিস দিচ্ছে, আবার অ্যাপসও আছে। আর এখানকার কাস্টমার যেহেতু একটু সচেতন, যার ফলে তারা ইদার কনভেনশনাল ওয়েতে আপনাদের অ্যাপ আছে? যে সেখান থেকে তারা আলাদা কথা বলবো স্যার। তো সেটা টাকা পাঠাতে পারে, আবার অ্যাপসের মাধ্যমে টাকা পাঠাতে পারে, এই একটা জিনিস। আরেকটা জিনিস হলো যে বাংলাদেশে যে ফরেন রেভিনিউ যে ইনফ্লো, এটা যদি মানে বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে যে বৈধ পথে বা ব্যাংকের মাধ্যমে যে টাকাটা যায় তার বাইরেও একটা বড় অঙ্কের টাকা যায় হুন্ডির মাধ্যমে, যেটা এটা যদি সঠিক পরিসংখ্যান নাই। আচ্ছা, হুন্ডির মাধ্যমে আমি একটু সিম্পল একটু ইগনোর মাই জি স্যার, ল্যাক অফ নলেজ। হুন্ডির মাধ্যমে আমি টাকা ফিজিক্যালি আমি কিভাবে পাঠাবো? না স্যার, Physical একটু এক্সপ্লেন করি স্যার। হুন্ডির মাধ্যমে টাকা আমি তো সব করবো, তাই না? যে টাকাটা ফিজিক্যালি রেমিটেন্সও যাচ্ছে না বা হুন্ডিতেও যাচ্ছে না। যেটা হচ্ছে রেমিটেন্স করলে আমরা যেমন এই টাকাটা যেটা কাস্টমার কাছে রিসিভ করলাম, এটা কভার ফান্ড আকারে বাংলাদেশের Dollar এই চলে ব্যাংকে আমরা ডলার না, দিচ্ছি। রেমিটেন্সের টাকাটা তো ধরেন জি, কিন্তু এই আর হুন্ডিওয়ালাদের limit টাকাটা জি, সেটা- হুন্ডিতে হুন্ডির টাকা টাকাটা যাবে স্যার। ওইটা বিনিময় হয়, এটা হয় কি এইখানে ডলারটা রয়ে যায়। সেটাই। তো হুন্ডিওয়ালাদের এজেন্ট আছে বাংলাদেশে, তারা করে কি পে করে দেয়, এইখানে তাদেরকে ডলারে পেমেন্ট করে এইখানে, যার ফলে টাকার এই ফিজিক্যাল কোনো মুভমেন্ট হচ্ছে না। তো এই রেমিটেন্সের MFS এর বাইরে মাধ্যমে করে কিন্তু স্যার। এমএপিএস এর মাধ্যমে করে কাজগুলো। আচ্ছা ঠিক আছে, আমি একটু শেষ হ্যাঁ, করি। হ্যাঁ। তো এই বড় একটা অংশ যেহেতু হুন্ডিতে, তো এই হুন্ডিটার মার্কেটটাতে আসলে ক্রেতা কার আছে, যে কোনো মার্কেট তো স্যার ক্রেতা বিক্রেতা Demand থাকতে হয়। ডিমান্ড থাকতে হয়। তো হুন্ডির ডিমান্ড ছিল তখন কালো টাকার মালিক যারা, তারা যখন অর্থ পাচার করে তখন টাকাটা হুন্ডি মার্কেট থেকে নেয়।
যার ফলে রেট ডাজন্ট ম্যাটার, তার এখন ডলার পাঠাতে হবে। এখন তো কালো টাকাটা কমে গেছে, সেটাই সেটা দিয়ে market কমে গেছে। সেটাতেই আমি যাচ্ছি যে এখন তো কালো টাকাটা পাঠানো অর্থ পাচার বন্ধ থাকার কারণে হুন্ডি মার্কেটের আর সেই চাহিদাটা নাই, যার ফলে যারা হুন্ডি মার্কেটে যেত টাকা পাঠানোর জন্য প্রবাসীরা, তারা এখন এই রেমিটার মানে রেমিটেন্সের চলে আসছে। এটাও একটা ইনক্রিজের একটা কারণ। না, সেটাই মনে করি, জি। সেটাই মনে করি যে সেটাই মনে করি, ওই একদম। চাহিদাটা কমে যাওয়া, ডিমান্ড ফর ডলার বাংলাদেশে কমে যাওয়া। যোগ করবেন নাকি? মাসুদ কিছু যোগ করবেন? আপনারা কি অ্যাপ ব্যবহার করেন? আমাদের অ্যাপের মধ্যে নাই, তো আমরা কনস্ট্রাকশন করবো। একটা আছে না ট্যাপ ট্যাপ, ওটা কালে এটা আমাদের এটা কি ইউরোপিয়ান? এটা ইন্টারন্যাশনাল লন্ডনের একটা কোম্পানি। হ্যাঁ? লন্ডন বেসড, বাংলাদেশে অনেক স্টুডেন্ট এটা ইউজ করে। ওরা 100% অ্যাপ বেসড। এটা ওই যে ওরা totally স্টুডেন্টদের বিভিন্ন ধরনের ফি টি পে করতে হয় বোধহয়, এই জন্য বোধহয় এটা। না, এই আমার বাতিজি একটা আছে, আমার কাজ কোথায়, ওর বাবাকে টাকা পাঠাইছে ট্যাপ ট্যাপ দিয়ে, আমি টাকার সাথে সাথে চলে গেছে। হ্যাঁ, ভেনমন একটা আছে, ভেনমন নাকি জানেন? ভ্যানমো রেমিটার্স না আর কি, এটা হলো লোকাল পে, লোকাল আমেরিকার মধ্যে। আমেরিকান যে বেনমো, এগুলো লোকাল পেমেন্ট সেটেলমেন্ট। আমাদের বিকাশের মতো। পেপলও তো হচ্ছে, পেপল হচ্ছে। কিছু হয় ওটা। স্যার, এখানে বাংলাদেশ ব্যাংকের এফএক্স আছেন, সবাই আছেন। আমার কাছে যেটা আমেরিকা 1 নম্বর হওয়ার পিছনে আমাদের যত না অবদান, তার চেয়ে আমার কাছে মনে হয় যে মিডল ইস্ট থেকে যে রেমিটান্সটা যেত, এটা কমে গেছে। কমে যাওয়ার ফলে কিন্তু আমরা 1 নম্বরে গেছি। এখন অ্যাব্রাপ্টলি বেশি হয়েছে, এটা বোধহয় অতখানি বোধহয় পারিনি। মিডল ইস্ট থেকে কমবে কেন? আর তা জানি না, কিন্তু মিডল ইস্ট থেকে রেমিটান্স কমে। না, টোটাল ফ্লো তো বাড়ছে। আর একটা জিনিস হচ্ছে স্যার, এখানে প্রচুর মানুষ আসছে ইমিগ্রেন্ট হয়ে এই গত 2-3 বছরে বাংলাদেশে। যারা 5-7 বছর হয়ে যান, থিতু হয়ে যান, তারা কিন্তু ওইভাবে টাকা পাঠান না, অকেশনালি পাঠান, ঈদ পার্বণে পাঠান। কিন্তু যারা নতুন আসেন, তারা র্যান্ডামলি টাকা পাঠান 3-4 বছর। এটা একটা কারণ। আর থার্ড কারণ হচ্ছে যেটা, যে হুন্ডি রেটটা যখন বেশি থাকে তখন হুন্ডি বেশি হয়, যেহেতু এখন ডিমান্ড কম হুন্ডিতে, কাজে মানুষ টাকা পাঠাচ্ছেন অফিসিয়াল চ্যানেলে বেশি। এই কয়েকটা কারণ স্যার এখানে করার জন্য। আর এজেন্সির কথা একটা আসছে স্যার, ব্যাংক এসে আমরা বিএ এক্সপ্রেস আমাদের কিন্তু দুটোই করি, আমরা ব্রাঞ্চ ব্যাংকিং করি, এজেন্ট ব্যাংকিং করি। এজেন্টকে আমরা আসলে সঠিকভাবে মেনটেন করতে পারি না। আর আরেকটা জিনিস হচ্ছে, আমাদের যেখানে প্রেজেন্স আছে সেখানে তো আমার এজেন্সি দরকার নেই, যেখানে আমি নাই সেই জায়গায় আমাদের দরকার এজেন্ট। তো আমরা মোটে 1-2টা স্টেট, বা যেমন সোনালী এক্সচেঞ্জের কয়েকটা স্টেটে আছে, তাছাড়া আমরা প্রায় নিউ ইয়র্ক বেস্ট মানে রেমিটেন্স কোম্পানি। আমরা অন্য জায়গায় যদি এক্সপ্যান্ড করতে পারি, তাহলে ইদার এজেন্টই করি আর নিজেরা ফিজিক্যাল লোকেশন করি, আমাদের আরও রেমিটেন্স বাড়ার স্কোপ আছে। বাট এখানে লিমিটেশন হচ্ছে যে কোনো হাই স্ট্রিট ব্যাংক আমাদের কোনো অ্যাকাউন্ট করে না, স্পেশালি আমরা যা ব্যাংক সাবসিডি আসছি তারা। এটা যদি কোনো দিক থেকে সেন্ট্রাল ব্যাংক আমাদের হেল্প করতে পারে, যে আমরা যদি অ্যাকাউন্ট করতে পারি, তাহলে খুব ইজিলি ওই ব্যাংক গ্যারান্টি দিয়ে, ইভেন আমাদের ইকুইটিও ক্যাশ ডলার না দিয়ে, আমরা ব্যাংক গ্যারান্টি দিয়েও কিন্তু লাইসেন্স নিয়ে আমরা ব্যবসা এক্সপেক্ট করার সুযোগ আছে। আমাদের পক্ষ থেকে রিকোয়েস্ট, যে যদি আমরা অ্যাকাউন্টের একটা ই করতে পারি কোনো হাই স্ট্রিট ব্যাংকের সাথে, যে কোনো ব্যাংকের সাথে যদি অ্যাকাউন্ট করতে পারি, আর এই সার্ভিসটা যদি আমরা পাই, আমরা অন্তত 4-5টা স্টেটে, ইভেন 10-15টা স্টেটে আমরা বিজনেস এখন মানে যে বাংলাদেশের কোনো প্রাতিষ্ঠানিক একটা প্রাতিষ্ঠানিক ব্যাংক। কারণ রেস্ট্রিকশন কোথায়? ওরা কি ওই এমএলএ সেফটি কারণ জি স্যার। মানি লন্ডারিং? যে এক জায়গায় কমপ্লায়েন্স গ্রাউন্ডে, যেগুলো আমেরিকান মেইন স্ট্রিম ব্যাংক যারা, তারা কেউ এমএসবি অ্যাকাউন্ট মেনটেন করে না, বিকজ অফ হাই রিস্ক বিজনেস। তো যে কারণে আমাদেরকে লোকাল কিংবা কমিউনিটি বেসড ব্যাংকের কাছে যেতে হয়। আর উনি যেটা বললেন সেটা হলো যে তাহলে ঠিক আছে, কমিউনিটি ব্যাংক গেলেন, জি তাতে আপনাদের অসুবিধাটা কি? না, আমাদের অসুবিধা নেই। তারা কমিউনিটি ব্যাংকের আবার এই যে এমএসবি কমপ্লায়েন্স করার জন্য যে ওদের যে দক্ষতা বা ওদের যে আপনার মানে টাকা পয়সা, এগুলো ওরা তো খরচ করতে চায় না, খুব কষ্ট এক্সপেন্সিভ, তো যে কারণে ছোটো ছোটো ব্যাংকগুলো এই রিস্কে যায় না। আমাদের এখানে মেনলি আমরা এইচএবি ব্যাংক, যেটা হাবিব আমেরিকান ব্যাংকের সাথে অ্যাকাউন্ট করি, বিকজ অফ তাদের একটা বাইলেটারাল অন্য ট্রেড স্বার্থ আছে। যেমন বাংলাদেশের আমাদের প্রত্যেক ব্যাংকে ফরেন, এটা কি হাবিব ব্যাংক প্রপার হাবিব ব্যাংক? জি না,
মানে করাচির হাবিব ব্যাংক না না এটা করেছে নাকি হাবিব ব্যাংক জুরিক? জুরিক জুরিক ব্যাংক, ব্যাংক। জুরিক ব্যাংক ও এটা আমেরিকান একটা কর্পোরেশন এখানে। তো ওরা করে কি কারণে, যে আমাদের প্রত্যেকটা ব্যাংকেরই যে ইন্টারন্যাশনাল ট্রেড আছে তার পার্টনার হিসেবে ওরা এখানে কাজ করে, করেসপন্ডেন্ট ব্যাংক হিসেবে, যে কারণে আমাদেরকে ওই সার্ভিসটা তারা দিয়ে থাকে আর কি। ওখান থেকে প্রচুর প্রফিট করে তারা। হ্যাঁ, অনেক Profit আছে। এভারেজ একটা ব্যাংকের কাছে $40,000 থেকে $50,000 তারা, যেমন আমাদের সার্ভিস চার্জ অনেক খাই, আমরা $30,000-40,000 সার্ভিস প্রতি মাসে আমাদের সার্ভিস চার্জই কাটা যায়। প্রত্যেক মাসে 30-40 টাকা দিচ্ছি। তো এইটা একটা বাধা, যে কারণে এজেন্ট দিতে গেলে যেটা হয় আমেরিকাতে, যেখানেই আপনি বিজনেস করতে চান, ইদার নিজের লোকেশন কিংবা এজেন্টের মাধ্যমে ওই স্টেটের লাইসেন্স নিতে হবে। আর লাইসেন্স নিলে ওই স্টেটে তো আমরা অ্যাকাউন্ট পাবো কোথায়? ওই ব্যাংকগুলো তারা আমাদের চেনে না, যার ফলে অ্যাকাউন্ট না করার কারণে ওই এজেন্ট টাকা জমা দেবে কোথায়? সেখানে যদি এখন আমি আটলান্টা এজেন্সিতে গেলাম, আটলান্টার যদি আমার কোনো অ্যাকাউন্ট না থাকে, আমার আটলান্টার এজেন্ট তো টাকা জমা দিতে পারবে না। এরকম কিছু বিষয় আছে। আরেকটা বিষয় হচ্ছে অ্যাপস করতে গেলেও কিন্তু স্যার এটা যে সমস্ত স্টেটে আমাদের লাইসেন্স আছে, ওই স্টেটের কাস্টমার ছাড়া অন্য কোনো স্টেটের কাস্টমার কিন্তু আমি নিতে পারবো না। তো এখন এই 50টা স্টেটের লাইসেন্স করতে গেলে হিউজ ইকুইটি দরকার, টাকার দরকার, কিন্তু আমাদের তো ইকুইটি খুব কম আছে। 50টা দরকার নেই না, কিন্তু আপনি যদি 10টা স্টেটে সেটার জন্য যে প্রিলিমিনারি খরচটা হবে আমাদের, সেই খরচটা করার কিরকম মতো। খরচ হয়? জি স্যার, কিরকম খরচ হয়? খরচ স্যার একটা স্টেটে মিনিমাম $20,000 থেকে $30,000 লাগবে প্রতি বছর আর কি স্যার। না, একটা সিকিউরিটি ডিপোজিট দিতে হয় স্যার। এটা সেটা আমরা average বন্ডে দিতে পারি। $500,000 মতো না, কিন্তু আমরা এটা না বন্ডে আমরা করি। বন্ডের আকারে দিতে বন্ড পারি। আকারে, কিন্তু DFS এর যেটা fee হলো আছে। যে ওই DFS এর রেগুলেটর, fee না আছে। আমি তা বলছি, রেগুলেটরকে যে খরচটা দিতে হয়, প্রত্যেক স্টেটে তো রেগুলেটর যারা, সেখানে ওরা বলে এটাকে অ্যাসেসমেন্ট ফি বা এক্সামিনেশন ফি। Non-refundable এটা। এটা কমপক্ষে বছরে 25,000 থেকে 30,000 টাকা দিতে হবে। কাজে এখন যদি আমরা স্যার 10টা স্টেটে যাই, $4-5 লাখ আমার ইনভেস্ট করতে হবে, শুধু এক্সপেন্স বেড়ে যাবে এখান থেকে। কিন্তু আমাদের ইকুইটি মাত্র, আমরা বাংলাদেশের ব্যাংক যারা এখানে কাজ করি, ইকুইটি অনলি $1 million। $1 million দিয়ে এখানে, যেমন আমরা নিউ ইয়র্কে হাবিব ব্যাংক আবার বন্ড অ্যাকসেপ্ট করে না, তাদেরকে ক্যাশ টাকা দিতে হবে। 5 লাখ টাকা সিকিউরিটি বুঝে আমরা হাবিব ব্যাংকে দিয়েছি, আর বাকি $5 লাখ টাকা দিয়ে আমরা বিজনেস করছি, টোটাল বিজনেসটা $5 লাখ। $5 লাখ। যে কারণে ওই কস্ট বেনিফিট যে অ্যানালিসিস করলে এটা আমাদের অনেকগুলো কনস্ট্যান্ট থাকার কারণে আমরা ওই বিভিন্ন করতে পারছি না। তো যেমন আমরা যেটা চেষ্টা করি যে যেখানে বাঙালি অধ্যুষিত এলাকা আছে, আমরা নিজেরা লোকেশন করে, যেমন আমাদের কোম্পানির আমাদের নিউ ইয়র্কের বাইরে ক্যালিফোর্নিয়াতে লস অ্যাঞ্জেলেসে একটা ব্রাঞ্চ করেছি আমরা, আর নিউ ইয়র্কের বাইরেও বাফেলোতে ব্রাঞ্চ করেছি, যাতে আমরা কভার করতে পারি নিজস্ব লোকেশন দিয়ে। স্যার, যে ব্যাপারটা ব্যাংকের ব্যাপারটা হলো যে ধরেন আপনার রিয়া মানি ট্রান্সফার, ধরেন আমি এক্সাম্পল হিসেবে রিয়াই দিলাম, রিয়ার ধরেন এখানকার লোকাল ব্যাংকে ওদের অ্যাকাউন্ট আছে, কিন্তু সেই ব্যাংকে যদি আমরা যাই আমাদের কিন্তু অ্যাকাউন্ট খুলবে না। যদি আমরা বলি যে না আমরা বন্ড দিব, ধরেন আমি $5 লাখ দিব, তারপরেও সে আমার অ্যাকাউন্ট খুলবে না। কেন খুলবে না? তারা দেখে আমাদের প্রোফাইলে কতটুকু আমাদের বিজনেস হবে, সেই বিজনেস অনুযায়ী তারা দেখে যে না, তারা এই লায়াবিলিটিটা, কমপ্লায়েন্সের লায়াবিলিটিটা এত অল্প বিজনেসে তারা নিবে না। ধরেন 20 মিলিয়ন, 20 মিলিয়ন, 30 মিলিয়নসের জন্য যেই বিজনেস, এই ইনকামটা তারা খুব কম মনে করে। তো এই জন্য তারা ধরেন এখানকার ধরেন আপনি ব্যাংক অফ আমেরিকা, টিডি ব্যাংক, ওয়েলস ফার্গো ব্যাংক, এই ব্যাংকগুলো সাধারণত আমাদের অ্যাকাউন্ট খোলে না। আরেকটা কারণ আছে, এটা ওরা ইন্টারন্যাশনালি ওরা এমনভাবে করতেছে যাতে ছোট কোম্পানিগুলো মানি ট্রান্সফারগুলো যাতে কোনোভাবে অ্যাকাউন্ট খুলতে না পারে, এটাও একটা চাপ আছে ওদের কাছে। তো এই কারণে ধরেন আপনি এজেন্ট ব্যবসা যারা করে, ধরেন রিয়া যে ব্যবসা করে, ওদের প্রত্যেকটা এজেন্টের জন্য একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে। সো লেটস সে এক্সাম্পল $10,000 তার ক্রেডিট লিমিট দিছে। $10,000 ক্রেডিট লিমিট দেওয়ার কারণে ওই এজেন্ট কিন্তু তাকে কেউ মনিটর করতে হয় না স্যার। $10,000 তার যখন লিমিট শেষ, সে যায় নিকটস্থ ব্যাংক অফ আমেরিকাতে যায় সে টাকাটা জমা দিয়ে দেয়, এগেন সে ধরেন ব্যবসা করতে পারে, আদারে সে কিন্তু তার ব্যবসা ওইখানে ক্লোজ। আমরা বাংলাদেশি প্রতিষ্ঠান যারা আছি, আমরা $10,000 লিমিট দিলে ওই লোকের কাছে 10,000-এর জন্য আমরা যদি একটা সিকিউরিটি কোম্পানি পাঠাই, তার জন্য আমাদের $40 পে করতে হয় পার পিকআপে।
তো ওই $10,000 তো স্যার আমরা $40 ইনকাম করতে পারি না। তাহলে আমরা তো ধরেন পার্সোনালি যে তাকে $10,000 আনতে হবে, তো সেই ক্ষেত্রে এটা একটা লায়াবিলিটি, কারণ আমরা পার্সোনালি যে একটা এজেন্টের কাছ থেকে $10,000 করে আনতে পারি না। তো সেই ক্ষেত্রে রিয়া ধরেন আপনার নিউ ইয়র্কে প্রত্যেকটা লোকেশনে রিয়ার লোকেশন আছে, আমরা আমরা সব জায়গায় দিতে পারতেছি না। কেন দিতে পারতেছি না? আমাদের এই লিমিটেশনটার কারণে, ব্যাংকের লিমিটেশনটার কারণে, কারণ এই ব্যাংকগুলো আমরা করতে পারি না। এখন কমিউনিটি ব্যাংক, আর কমিউনিটি ব্যাংকের ব্রাঞ্চ আছে শুধু একটা, ধরেন নিউ জার্সিতে একটা ব্রাঞ্চ আছে, আমাদের অ্যাকাউন্ট আছে, তো সে শুধু ফরেন জাস্ট আমরা একটা ওয়্যার করতে পারি, এই সুবিধাটা আমরা ব্যাংক থেকে নিতে পারি। আর আরেকটা জিনিস হচ্ছে যে বিগত সময়গুলোতে যে প্রবলেমটা আমরা ফেস করছি বাংলাদেশ থেকে, আমরা সেটা হচ্ছে যে কিছু কিছু ব্যাংকে শুধু এই বড় কোম্পানিগুলোরই আপনার রেট ভায়োলেশন করে বেশি অ্যামাউন্টে রেট দিছে, কিন্তু আমাদের যাদের করেসপন্ডেন্স ব্যাংক, ওই ব্যাংকগুলোতে আমরা রেট নিতে পারিনি। সেক্ষেত্রে ও কি করছে, এখান থেকে যখন $30 মিলিয়ন $20 মিলিয়ন ডিল করছে, আপনি স্যার আপনার একটা বক্তব্য আমি এটা শুনছি যে আপনি এগ্রিগেটর বলছেন যে এগ্রিগেটররা কিন্তু রেটটা কন্ট্রোল করছে। কিভাবে করতেছে? কারণ এভাবে করতেছে, কারণ সে বলতেছে যে আমি তোমাকে 30 মিলিয়ন দিব এই ব্যাংকে, এখন আমার 50 মিলিয়ন দরকার, বাংলাদেশের কোনো কারণে দরকার, সে ইন্টারন্যাশনাল কোম্পানি বলতেছে আমি 50 মিলিয়ন দিব তোমাকে, কিন্তু রেট আমাকে তুমি বেশি দিতে হবে। ওই ব্যাংকটা যখন বলে যে রেট বেশি দিবে, অন্য ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে সব ব্যাংকে তখন ফোন দেয়, ফোন দেওয়ার পর সব ব্যাংকে ফোন দেওয়া বলে যে কোনো একটা রেট তুমি ভায়োলেট করতে পারবে না। তা আমাদের ব্যাংকগুলোরে একটারও কোনো ব্যাংকে রেট বেশি দিতে পারে না, কিন্তু অন্য কিন্তু ব্যাংক কিন্তু রেট বেশি দেয়, এখান থেকে কিন্তু সে রেট বেশি দেওয়া ডলারটা কিনতেছে। হয় আমরা বাংলাদেশি প্রতিষ্ঠান বা ছোট কোম্পানিগুলো আমরা কিন্তু লুজার হচ্ছি স্যার, রেট কিন্তু বেশি দিচ্ছে, কিন্তু আমরা কিন্তু পারতেছি না। এটা এক। আরেকটা হচ্ছে স্যার বাংলাদেশি বা যারা ছোট ছোট প্রতিষ্ঠানগুলো যারা আছে তারা কিন্তু খুবই সাফারার স্যার। কিভাবে সাফারার? আমাদের আমেরিকাতে আমাদের ফি ইনকাম খুবই সামান্য, মাত্র $2। আপনি মিডল ইস্টে যান, মিডল ইস্টে যদি ইকুইভ্যালেন্ট আপনি ডলারের হিসাবও করেন, তবু আপনি $500 পাঠাইতে গেলে ওখানে $10 উপরে ফি নেয় ওরা, কিন্তু আমরা এখান থেকে $2 নেই, কিছু কিছু ব্যাংক এখানে ফি নেয়ও না। হ্যাঁ, তো কাজে আমাদের ফি ইনকাম নাই। এখন ধরেন আমাদের ফরেন গেনটাও আমরা পাচ্ছি না, কারণ বাংলাদেশ ব্যাংক এটা মনিটর করতেছে আমাদের ব্যাংকগুলোরে। হোয়ারাজ অন্য কোম্পানি, বিদেশি কোম্পানিগুলো কিন্তু বেশি রেট পেয়ে ওরা কিন্তু ফরেন গেন বেশি নিচ্ছে। ইদানিংও আছে, ইদানিং আগের মতো নাই, এখন একটা লিমিটেশনের মধ্যে আসছে আর কি। আগে যেটা ছিল এখন অনেকটা কমে গেছে আর কি। এটা একটা কারণ। আরেকটা হলো স্যার এখানে কিন্তু জনতা ব্যাংক ছিল, জনতা এক্সচেঞ্জ বন্ধ হয়ে গেছে। ন্যাশনাল ব্যাংক ছিল, ন্যাশনাল এক্সচেঞ্জ বন্ধ হয়ে গেছে। এক্সিম ব্যাংক ছিল, এক্সিম ব্যাংক বন্ধ হয়ে গেছে। আমার জানার মধ্যে আরো 2টা হাউস আমাদের বন্ধ হচ্ছে। আস্তে আস্তে ছোট কোম্পানিগুলো কিন্তু বন্ধ হচ্ছে স্যার। সেই ক্ষেত্রে স্যার বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ সরকারের আমাদের এই প্রতিষ্ঠানগুলোর দিকে একটু নজর দেওয়া উচিত, নাহলে কিন্তু এগ্রিগেটরদের কাছে ভবিষ্যতে আরো বেশি আপনার হইতে হবে যে আমাকে এই রেট দিতে হবে, নাহলে আমি ডলার পাঠাবো না। কারণ আস্তে আস্তে প্রতিষ্ঠানগুলো কিন্তু আমরা লুজার হচ্ছি প্রতিনিয়ত। পাঠাবে না মানে ও যে ডলারটা নিল পেমেন্ট দিতে হবে না, যদি না সে বলবে এখন আপাতত ব্যবসা করবে না বাংলাদেশে, কারণ তার তো ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, অন্য দেশ আছে। আমরা বাংলাদেশি প্রতিষ্ঠান প্লাস ছোট কোম্পানি যেগুলো আছি, আমরা থাকার কারণে কিন্তু আজকে রেট $15 কমিশন হচ্ছে না ওয়েস্টার্ন ইউনিয়নের মতো। আগে কিন্তু $15 দিয়ে আপনার $500 পাঠাইছে বাঙালিরা, এখন আমরা $2 পাঠাচ্ছি। হ্যাঁ, আমরা থাকার কারণে বিদেশি কোম্পানিগুলো কিন্তু $2 নিচ্ছে, নালে কিন্তু $2 নিত না। মার্কেট কম্পিটিশন এটা আমাদের জন্যই হয়েছে। ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সপেন্সিভ ছিল, হ্যাঁ আগে ছিল। যেসব স্টেটে নাই এখানে কিন্তু সেরকম ফি দিচ্ছে স্যার, রেটও কম দিচ্ছে। কাজের রেমিটার প্লাস মানে সবার সাথে আমরা কিন্তু মানে যতটুকুই পাঠাই আমরা কিন্তু নিয়ামকের ভূমিকা পালন করছি। এখন স্যার আমি আরেকটা জিনিস, যে পাকিস্তানে কিন্তু স্যার আপনার কোম্পানিগুলোরে কিন্তু আপনার 30 রিয়াল দেয়, এর ইকুইভ্যালেন্ট $8 বা সরকার থেকে দেয় কোম্পানিগুলোরে। আমরা বাংলাদেশি আমরা 2.5% আমরা কাস্টমারদের দিই, আমরা কিন্তু কোম্পানিগুলো কোনো বেনিফিট হচ্ছে না স্যার।